আপনারা জানেন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি 22 মার্চের ভোটাভুটি। এদিকে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের শেষ হলো গত শনিবার। বিএনপির কাউন্সিল কি দিল দলকে, কি দিল দেশকে, এই নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা। আর এখন অপেক্ষায় আওয়ামী লীগের কাউন্সিল। অন্যদিকে রিজার্ভের অর্থ লোপাটের তদন্ত শেষ হবে 30 দিনের মধ্যে। অর্থ উদ্ধারকে বেশি গুরুত্ব দিচ্ছেন নতুন গভর্নর। বলছিলাম রোববারের প্রধান খবরের সারসংক্ষেপ। দেখছেন বাংলাদেশ এখন, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। আর আমরা আজকে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শনিবারে তো বিএনপির কাউন্সিল শেষ হলো, প্রায় 6 বছর পরে তারা কাউন্সিল করলো। আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে প্রথমেই আসতে চাই, বিএনপি আসলে এই কাউন্সিলের মাধ্যমে কি পেল? আমার মনে হয় বিএনপির পুরোটাই অর্জন। আমি কালকে গিয়েছিলাম শুধু দেখবার জন্য যে কি অবস্থা দাঁড়ায়, বিকজ গত 8 বছর দলটির উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে এবং যে দমন পীড়ন, নির্যাতন, মামলা, হামলা, হত্যা, গুম, একদম তৃণমূল পর্যায়কে তছনছ করে দেবার যে চক্রান্ত বিএনপির উপর হয়েছে, তারপরে যে জমায়েতটা কালকে হলো, আমার খুব কৌতূহল ছিল দেখবার যে কি হয়, কিরকম মানুষ আসে এবং তাদের এক্সপ্রেশনই বা কি থাকে। তো আমি যেটা দেখলাম মমিতা, অভূতপূর্ব। এবং মানে আমি হাঁটছিলাম, একদিকে মৎস্য ভবন থেকে শুরু করে বিজয়নগর পর্যন্ত মানুষ, এবং হয়তো বা আরো দূরে পল্টন পর্যন্ত চলে গেছে, এবং আরেক দিকে আপনার এইদিকে যদি আসেন তাহলে শিশু পার্ক পার হয়ে, রমনা পার হয়ে এলিফ্যান্ট রোড পর্যন্ত মানুষের ঢল, এবং খন্ড খন্ড মিছিল আসছে, স্লোগান আসছে, এবং এক একজনের মুখের যে আনন্দ অনুভূতি, এত বছর পরে একত্রে এক মতবাদে এক আদর্শে যারা বিশ্বাস করে তাদের জমায়েতের মধ্যে যে আনন্দটা আমি দেখেছি, কিন্তু মূল যে কাউন্সিলের মানুষের অংশগ্রহণ তো বুঝলাম যে নেতৃত্বের বিষয় আছে এখানে কাউন্সিলের যে রাজনৈতিক দলের কাউন্সিলের যে প্রক্রিয়া থাকে, যে কাউন্সিলরদের মাধ্যমের ভিত্তিতে তারা কমিটি গঠন করে, সেটি কি আসলে হয়েছে? কেন নয়, কারণ কাউন্সিলররা বসেছেন এবং কাউন্সিলররা একমত হয়েছেন যে কমিটি কিভাবে গঠিত হবে এবং পরবর্তীতে সেভাবে কমিটি গঠিত হবে। এবং এটা বাংলাদেশের রাজনীতিতে নাথিং নিউ। এটা কিন্তু দুটো বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে আর যা আছে একই, কিন্তু প্রত্যেক দলেই একই অবস্থা। কাউন্সিলররা ভোট দেন এবং দেখা যায় যে তারা দলের যিনি প্রধান, যিনি চেয়ারপারসন, যিনি দলের নেত্রী বা নেতা, তার হাতেই কিন্তু ক্ষমতা অর্পণ করেন। এবং যে বিষয়টি বারবারই এসছে যে এইবার যেহেতু বিএনপি একটি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল, এবং আমি যেটা বলছিলাম আপনাকে যে এক ধরনের নির্পীড়ন, নির্যাতনের ভিতর দিয়ে গেছে, সুতরাং বিএনপির পক্ষে কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে তার বন্ধু এবং তার যে আসল তৃণমূলে তার যে শক্তি, সেই শক্তিকে চিনে নেয়া। তো সুতরাং বারবারই কিন্তু ওই কথাটি আসছে যে যারা ত্যাগী নেতা, যারা ত্যাগী কর্মী এবং যারা এই আন্দোলন সংগ্রামে পথে ছিলেন, রাজপথে ছিলেন, তাদেরকে এবার মূল্যায়ন করা হবে। এবং যেটা বারবারই বলা হচ্ছে যে যেন আপনাদের যে ইতিহাস বা আপনাদের যে এখনকার যে অবস্থা এবং এতদিন পরে কাউন্সিল হলো, যে দলের তৃণমূল থেকে যারা সবাই নেতাকর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য, সেটি আসলে ঘুরে দাঁড়াবার যে বিষয়টি ছিল, সেটি কি আসলে ঘুরে দাঁড়াবে বলে মনে হয় নাকি? আমি তাই মনে করি। কেন মনে করি? বিকজ এই কাউন্সিলে কিন্তু আমাদের মহাসচিব যে বক্তব্যটি দিয়েছেন, সেখানে খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট, তাৎপর্যপূর্ণ একটি কথা উনি বলেছেন যে সংগঠন, আন্দোলন, নির্বাচন, এর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এই যে কাউন্সিলটি হলো, এটাকে তো আমি আন্দোলনের একটি অংশ মনে করি। মানে এইরকম একটা অবস্থার মধ্যে যে এভাবে এত অল্প সময়ের মধ্যে, কারণ পারমিশন দেবে কি দেবে না, দেওয়ার পরে কি পরিস্থিতিটা হবে, আবার কি সেই পুলিশের নির্যাতনের মধ্যে পড়বে কিনা, বা এখান থেকে গ্রেফতার করা হবে কিনা সামান্য অজুহাতে অজ্ঞাতনামা দেখিয়ে, এই ধরনের একটা চাপা আতঙ্ক কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। এবং আপনারা জানেন যে বিএনপি পারমিশন চেয়েছে অনেক আগে, দেখা গেছে যে 3টা জায়গায় অপশন ছিল, কোনো জায়গায় না দিয়ে দেখা গেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিয়েছে, অথচ বিএনপি বলছে যে তাদের ডেলিগেটই এত, তাদের কাউন্সিলরদের সংখ্যাই এত 3100, তারা ওই ক্ষুদ্র ওই জায়গাটিতে, ছোট্ট জায়গাটিতে তাদের জায়গা হওয়া নিয়ে এক ধরনের আশঙ্কা ছিল। একটু সুভাষ সিংহের কাছে আসতে চাই। সুভাষ সিংহ, এই বিএনপির কাউন্সিলে সরকার আসলে কতটুকু সহযোগিতা করেছে বলে আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ। এতক্ষণ ধরে ব্যারিস্টার রুমিন ফারহানার যে বাক বিস্তার আমি খুব মন দিয়ে শুনছিলাম, এবং খুব চমৎকার বলেন উনি। এবং জনগণের ভাষা, আপনার জনগণের কি বলে মিছিল, তার চেয়ে আমি অনেক বেশি দেখেছি। এবং কাউন্সিলের মানুষ কিভাবে আসে, কত মানুষ থাকে, এই বর্ণনা আমি নাই বা দিলাম।
আমি কিছু শর্ট অ্যানালাইসিস করি। আমরা মার্কেটিং ম্যানেজমেন্টে আমরা SWOT বলি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। স্ট্রেংথটা কি? যেমন সোহরাব হাসান গত পরশু লিখেছেন প্রথম আলোতে যে বদলাবে কি বিএনপি। এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর বিএনপির এই কাউন্সিলের মধ্য দিয়ে দেশবাসী পেয়েছে কিনা, আর দেশবাসী বাদে দিলাম। বিএনপির যে কাউন্সিলররা, ডেলিগেটরা এসছিলেন তারা পেয়েছেন কিনা। আমি বাপের জন্ম শুনি নাই যে কাউন্সিল হওয়ার আগেই চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। আমি ঠিক এই প্রসঙ্গে আসছিলাম। আমি শুনি নাই, হয়তো তারাই হবেন। এটা একটা না, এটা নিয়ে তো সমালোচনা রয়েছে। আবার যেমন স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, মহাসচিব সহ অন্যান্য কার্যপতির নির্বাহী পদেও কিন্তু এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা রাখা হলো না কেন তাহলে? আমি গত 4-5 দিন যাবত, কেন ব্যারিস্টার রুমিন ফার্নান্দের সাথে যখন কথা বলতে হয় একটু শক্তমক্ত হয়ে একটু দেখে শুনে আসতে হয়। বিএনপির ওয়েবসাইট আমার ঘাটাঘাটি করতে হয়েছে। বিএনপির ওয়েবসাইটে যে গঠনতন্ত্রের যে বর্ণনা দেওয়া আছে, সেই গঠনতন্ত্রে সদস্য হবার যোগ্যতা কি সেটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু সদস্য পদ বাতিল হওয়ার বিষয়টি রয়েছে। আচ্ছা, এটা বিএনপির বিষয়, বিএনপি তার রাজনীতি কিভাবে করবে, কিভাবে পরিচালনা করবে। কিন্তু একটি দল শুধু সাংগঠনিক কাঠামো ঠিক করতে সম্মেলন করে না, কাউন্সিল করে না। আপনি দেখবেন বিএনপির বয়স এখন 37 বছর। 37 বছরে যদি দ্বিবার্ষিক কাউন্সিল হয়, 12টি হওয়ার কথা, কম করে হলো 12টি 12টি হওয়ার কাউন্সিল কথা। হওয়ার কথা। ত্রিবার্ষিক কাউন্সিল যদি হয়, তা তারা এর মাঝখানে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। প্রায় বলতে গেলে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পুরোটা সময় জুড়েই বিএনপি ক্ষমতায় ছিল। তখন তারা কাউন্সিল ঠিক মতো করেছেন কিনা। এবং বিএনপি যদি এখন যে কথাগুলো, বিএনপির প্রধান সকালবেলা তিনি যে সুলিখিত যে বক্তব্যটিকে পাঠ করেছেন তার মধ্যে অনেক ইতিবাচক দিক আছে। আমার বলি না বেঞ্চমার্ক, উনি বেঞ্চমার্ক করে অনেক কিছু বলবার চেষ্টা করেছেন, নাগরিক সমাজদের যাদের কথা বলার চেষ্টা করেছেন এবং সমাজের সকল অংশের কথা বলবার চেষ্টা করেছেন। আমার কথা, এটা কি শুধু কথার কথা? তিনি কি এটা কি বিএনপির এই যে বক্তব্যটি, সুলিখিত বক্তব্যটি আমার উল্লেখ করছি, সেটা কি তার বাস্তবায়নের পথে কত দূর এগোবে? এই চিন্তা ভাবনা বিএনপির কর্মী সমর্থকদের মধ্যেও আছে। যে বক্তব্যটি উনি দিয়েছেন সেই বক্তব্যের কোন জায়গাটায় আপনি ডিফার করেন? আপনি কি একমত? আমি তো এখনো মনে করি বিএনপির রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশে মনে করে যে বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে, আমি 91 থেকে 96 বিএনপিকে আমি একটি অন্যভাবে বিএনপিটা রেখে দিতে চাই। সেই বিএনপিটা আমার কাছে অনেক গ্রহণযোগ্য বিএনপি। আমি যদি ধরে নিই 2001 সালে ক্ষমতায় আসার পরে যেই বিএনপি জঙ্গিবাদ, তোষণনীতি এবং সাম্প্রদায়িকতার যে বৃক্ষটি রোপণ করেছে, সেটার থেকে বিএনপি বেরিয়ে আসবে কিনা সেইটা কিন্তু আপনি এই কাউন্সিলে পেয়েছেন কিনা, এবং পুরো সুলিখিত বক্তব্যের মধ্যে এই জায়গাটা কোনো উল্লেখ আছে কিনা। আমি একটু রুমিন আপার কাছে আসতে চাই। আমি ঠিক সুভাষ সিং এর কথা রেশ ধরেই যেতে চাই যে জঙ্গিবাদ এবং মৌলবাদ নিয়ে কোনো ধরনের দিক নির্দেশনা বা কোনো ধরনের শক্ত অবস্থান কিন্তু আমরা খালেদা জিয়ার পাইনি। এটির কারণ না, উনি তো ওনার বক্তব্যে এটা খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স এই সরকারের বক্তব্য। ওনারা বলছেন যে শক্ত হাতে জঙ্গিবাদকে দমন করা হবে। এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান যদি আপনি দেখেন, আপনি রমনার বটমূলে যে হামলাটা হয়েছে, উদীচীর সম্মেলনে যে হামলাটা হয়েছে, এটা কবে হয়েছে, কখন হয়েছে? তো সেই থেকে যে শুরু এবং তার যে বিস্তার, সেটা তো এই গত 1-2 বছরে বিশেষ করে আমরা যে একটার পর একটা ঘটনা দেখেছি। এবং গত সালে 2015 সালের শেষ 4 মাসে 19টি জঙ্গিবাদের ঘটনা ঘটেছে। 19টি 4 মাসে, অর্থাৎ প্রতি মাসে 2টিরও বেশি, 3টির বেশি, 4টির বেশি করে ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো কখন ঘটলো, কার আমলে ঘটলো? এই জিরো টলারেন্সের আমলেই তো আমরা দেখলাম ঘটতে। তো সেগুলোর সুষ্ঠু তদন্ত কি হয়েছে? সেগুলোর বিচার হয়েছে? কোথায় সেগুলো? এক একটা ঘটনা ঘটে, আমরা পত্রিকায় পড়ি, 3 দিন 4 দিন তার আপডেট থাকে, সেটা নিয়ে টক শোতে আমরা সবাই কথা বলি, তারপরে কিন্তু কি হয় আমরা আর বুঝি না, আমরা আর জানি না। তো এই যে জঙ্গিবাদের
এরকম বিস্তার সেটা কিন্তু আমরা গত 2 বছরে যেরকম দেখেছি, গত 40 বছরে বাংলাদেশের জন্মের পরে কিন্তু এই ধরনের আর দেখিনি। শিয়া সুন্নির মধ্যে যেই দ্বন্দ্ব, তারপরে তাজিয়া মিছিলের উপরে যে হামলা, এবং আমরা দেখেছি ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী বলেন, পাদ্রী বলেন, বিদেশি নাগরিক বলেন, কোনোটার হাত কেউ কিন্তু নিস্তার পায়নি জঙ্গিবাদ থেকে। এবং শুধু তাই না, যে বাংলাদেশের ইতিহাসে প্রথম কিন্তু এই ঘটনাগুলোতে আইএস দায় স্বীকার করা শুরু করেছে। অর্থাৎ এখানে ইন্টারন্যাশনাল একটা কানেকশন আছে বলে আমরা অনুমান করছি। এখন অনুমানের উপরে তো আর কথা চলবে না, আমাকে তদন্ত করে দেখতে হবে, বিকজ আমার দেশের অস্তিত্ব হুমকির মুখে। যখন জঙ্গিবাদের সাথে আমরা আইএস এর মতন একটি ইন্টারন্যাশনাল সংগঠনের সম্পৃক্ততার কথা ওঠে, তখন সেখানে একটি পরিচ্ছন্ন তদন্ত হওয়া দরকার। অথচ আমরা দেখি যে একটি ঘটনা ঘটবার সাথে সাথেই আমাদের রাজনৈতিক সর্বোচ্চ মহল থেকে শুরু করে, এক সর্বোচ্চ মহল বলা শুরু করেন, তারপরে তো মাশাআল্লাহ একেবারে তৃণমূল পর্যন্ত একই কথা চলতে থাকে টিয়া পাখির মতন, যে বিরোধী দল দায়ী, জামাত শিবির দায়ী। সেটা না করে যদি একটা সুষ্ঠু তদন্ত করে তাহলে বোধহয় ঘটনাগুলো কমে আসে। একটু পরেই ফিরছি, আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিয়ে আসছি। ফিরেন বাংলাদেশ এখনই আমরা আলোচনায় ফিরছি। রুবিনা আপা, আপনি বলছিলেন যে বাংলাদেশে যে জঙ্গিবাদ এবং মৌলবাদ, বিএনপির সাথে জামায়াতের যে শরিক বা যে সম্পর্ক, সেটি সম্পর্ক তো স্পষ্ট কোনো দিক নির্দেশনা নিয়ে আসলে জামায়াতকে ছাড়া বিএনপি হাঁটবে এরকম কোনো স্পষ্ট সুনির্দেশনা নির্দিষ্ট আমরা কোনো বক্তব্য তো আমরা পাইনি না, কারণ বিতর্ক তো ওই জায়গাটায়। না, বিএনপি এবং জামাতের সম্পর্ককে তো ইচ্ছাকৃতভাবে ঘোলা করার একটা চেষ্টা হয়, কারণ সম্পর্ক তো খুব পরিষ্কার। 20টি রাজনৈতিক দল মিলে একটি জোট গঠন করেছে। 20টি রাজনৈতিক দল কখন হয়? যখন 20টি ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন ভিন্ন আইডিয়াস, ভিন্ন ভিন্ন ভিউজ তাদের মধ্যে থাকে, তার সেভাবে তো একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। তো সুতরাং 20টি দলের একটি দল হচ্ছে জামাত, এবং এটা একটি নির্বাচনী দল, অর্থাৎ নির্বাচনী জোট, একটি নির্বাচনী জোট, যে সামনে যে নির্বাচনটা হবে সেটি একত্রে করবার, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে 20টি দল একত্রে সংগ্রাম করছে। খুব সিম্পল। এখানে জামাতের সাথে জোট তো আওয়ামী লীগও বেঁধেছিল, তখন তো কোনো সমস্যা হয়নি। এখন বিএনপির সাথে জামাত জোট করলে মুশকিল হয়ে যায়, আওয়ামী লীগের সাথে জোট করলে মুশকিল হয় না, এই জায়গাটাতে আমি কনফিউজড হয়ে যাই। এটা মানে এই কথাগুলো বলাটা খুব সহজ, এবং যেভাবে পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা দিয়ে বিএনপির যে বিষয়গুলোকে ঢাকবার চেষ্টা, আপনি দেখেন রফিক আজাদ এক কবিতায় লিখেছিলেন, বালক জানে না সে বানানে ভুল করে, উল্টো সিধা পথে চলে, সঠিক পথ চেনে না, পথের ব্যবধানে কাটার ব্যবধান বোঝে না। বালক ভুল করে পড়েছে ভুল বই, পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই। তা বিএনপির অবস্থা হচ্ছে সেই বালকের মতন, যে পড়েনি মূল বই, এবং এই যে বানানে ভুল করে, এই যে প্রেক্ষাপটগুলো আপনি যখন বলছেন, যখন গুড পলিসি, গুড গভর্নেন্স, গুড গভর্নমেন্ট, এই যে চমৎকার চমৎকার যে শব্দগুলো উৎকলন করা হয়েছে, সুনীতি, সুশাসন, সুসরকার, তার জন্য চাই সুরাজনীতি। এই যে কথাগুলো বলছেন, এই যে সুরাজনীতি করবার ক্ষেত্রে তাদেরও তো অনেক অভিযোগ রয়েছে যে তারা সেই প্ল্যাটফর্ম কি পাচ্ছে কিনা রাজনীতি করবার। রাজনীতিতে প্ল্যাটফর্মের কথা যদি বলেন, 1975 সালে বঙ্গবন্ধু মৃত্যুর পরে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম কে দিয়েছিল? দীর্ঘ 21টা বছর 7ই মার্চের ভাষণ বাজাতে দেওয়া হয়নি। এ রাজনীতি কে দিয়েছিল? এই ছোটকালে উনিও পড়েছেন, আমিও পড়েছি, আমি অনেক আগে পড়েছি, যে কবু আসে বেশে দংশে নিজারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে। রাজনীতির যে প্রেক্ষাপটের কথা বলছে, কালা কাদুন বাতের কথা বলছেন তিনি, যে সমস্ত চমৎকার চমৎকার শব্দগুলো যে চয়ন করেছেন, ক্ষমতার ভারসাম্য কথা বলছেন, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ভারসাম্যের কথা বলছেন, দলীয়করণ মুক্ত প্রশাসনের কথা বলছেন, কালা কানুন বাতিল, ভোটের অধিকার, এই সবই তো 3 জোটের উপরে খাইছিল 90-এর গণঅভ্যুত্থানের সময়। তারপরেই তো বিএনপি ক্ষমতায় গিয়েছে। আপনি যেটা বলছিলেন যে বিএনপি ঘুরে, বিএনপি আসলে ফিরবে কিনা, না মানুষের মধ্যে প্রশ্ন, বিএনপি বদলাবে কিনা।
হ্যাঁ, বদলাবে কিনা, বদলাবে এই প্রসঙ্গে বদলানোটা- আজকে আমরা যখন দেখি যে না, আপনি খালেদা জিয়ার বক্তব্যের কথা বলেছেন, বেশ ভালো ভালো কিছু কথা বলেছে, কিন্তু আমরা আমি তো আসলে বলছি সুলিখিত। সত্যিকার অর্থেই যে চর্চার কথা বলছি সেটি আমরা চাই কিনা। যেমন খালেদা জিয়ার কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি বলেছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে আগামীতে নির্বাচন হবে। তাহলে উনি যখন বলছেন সমঝোতার কথা, সংলাপের কথা বলছেন, বসবেন এবং বেশ ভালো কিছু উদ্যোগের কথা তিনি বলেছেন, সেগুলো প্রশংসিত হয়েছে, তাহলে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন মানে কি? মানে আমি এতক্ষণ ধরে যে আলোচনাটা করছিলাম যে সুলিখিত, এটা লিখিত বক্তৃতা। আমি একটু রুমিনা না, লিখিত বক্তৃতা। আমি এটা ব্যাখ্যা আর আমার সর্বশেষ জবাব যে বক্তৃতা দিয়েছেন সে বক্তৃতা কাউন্সিলের শেষ ভাষণে, সেখানে কিন্তু ওই যে বানানে ভুল করেছেন, ওই যে মূল বই পড়েননি, ব্যাকরণে ভুল করেছেন। আচ্ছা, হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন বলতে বোঝানো হয়েছে যে ওনাকে সরকার প্রধান রেখে ওনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না, যেটা সরল সোজা ব্যাখ্যা। না, এখন যে কথা এখন হলো, প্রধান ধরলাম যে এখন নির্বাচনে যাবেন না, তাহলে প্রধান আরেকটি দলকে রেখে কি করে নির্বাচন হবে? প্রধান আরেকটি দলকে রেখে আওয়ামী লীগকে রেখে নির্বাচন করবে কি করে বিএনপি? না না, শুনেন, কোন দলের অধীনে নির্বাচন যে হতে পারে না সেটা তো আমরা পরপর কয়েকটা নির্বাচনে দেখে এসেছি। জাতীয় নির্বাচনে দেখেছি, ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগং সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখেছি, তারপরে যে পৌরসভা নির্বাচন হলো সেখানে আমরা দেখেছি, এবং হালে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেখানে আমরা দেখব। দেখা গেছে কি, যদি খুব এক কথায় আমি প্রকাশ করি, তাহলে এই নির্বাচন যেগুলো হয়েছে সেখানে দেখা গেছে প্রিজাইডিং অফিসার ভোট দিয়েছে, পুলিশ ভোট দিয়েছে, প্রশাসনের লোকজন ভোট দিয়েছে, শুধু ভোটার ভোট দেয়নি। আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, স্টুডিওর ভেতরেই সবাইকে জিজ্ঞেস করেন তারা কতজন ভোট দিয়েছে, দেখবেন একজনও ভোট দেননি, ইভেন আপনিও ভোট দেননি, আমিও ভোট দেইনি। সুতরাং এই যে ভোট উঠে যাওয়ার যে সংস্কৃতি, এটা এই আওয়ামী লীগ সরকার করে দিয়ে গেল। সুতরাং এই সরকারের অধীনে এবং এই রকিব মার্কা নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হতে পারে না, এটা তো বারবারই বিএনপি চেয়ারপারসন বলে যাচ্ছেন, একই কথার পুনরাবৃত্তি উনি করেছেন। দেখুন, 2007 সালে 1/11 এর আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করার কথা ছিল তৎকালীন এক্স চিফ জাস্টিস কে নিয়ে, তখন কিন্তু আওয়ামী লীগের আপত্তি ছিল যে উনি বিএনপি মনোভাবাপন্ন বা বিএনপি ভাবাপন্ন, উনার অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না। তো সেখানে কি করে আওয়ামী লীগ আশা করে যে আওয়ামী লীগের যিনি সভানেত্রী ওনাকে ক্ষমতায় রেখে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে? এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে আমরা সমাধানের কথা বলছি, কিন্তু সমাধানের পথ আসলে পরিষ্কার করছি না। তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটা কিন্তু আওয়ামী লীগের কনসেপ্ট, এবং আওয়ামী লীগ জামাত মিলে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটি এনেছিল, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। এখন ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য তারা 180 ডিগ্রি ঘুরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করে দিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের ঘাড়ে বন্দুক রেখে আইন রাজনীতি হয় না। সুরাজনীতির কথা বলছিলেন, এটা তো সুরাজনীতি হয় না। আছেন বাংলাদেশে এখনই আমরা আবার আলোচনায় ফিরছি। আমি একটু সুভাষ সিংহ সরকারের কাছে যেতে চাই। রুমিনা আপা যেরকমটি বলছিলেন যে আমি যেটা বলছিলাম না বিরতিতে যাবার আগে, যে আমরা সমাধানের কথা বলি, গণতান্ত্রিক চর্চার কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকে জায়গায় রিজিড থাকি। বিএনপির দাবিতে অটুট আছে এবং সংলাপের কথা বলা হচ্ছে। তাহলে সমাধানটা আসলে আমরা কোথায় পেতে চাই? আমরা তো আসলে কেউ কারো জায়গায় ছাড় দিচ্ছি না। এই সমাধান তো সারা অবশ্যই দিয়েছে। এই সমাধান তো মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়ার বিরোধী দলের নেত্রী ছিলেন, সংসদে উপস্থিত ছিলেন, আজকের প্রধানমন্ত্রী তিনি তার উদ্দেশ্য করে বলেছিলেন, আসুন আমরা দুজনে মিলে সমাধান করি। বাদ দিলাম, বারবার তিনি আহ্বান জানিয়েছেন, বারবার তিনি বলেছেন যে আসুন আমরা সর্বদলীয় সরকার গঠন করি, সাড়া দেননি। অতএব এখন যে কথাটি, এই যে যেমন একটা কথা আছে না, নতুন জুতা পরলে যেমন পায়ে ফুসকা পড়ে, আবার সেটা আবার কিছু সময় ধাতস্থ হতে একটু সময় লাগে। তা আমার গতকালকে সকালে বেগম খালেদা জিয়ার যে লিখিত ভাষণটি যখন পড়লেন, আমার মনে হয় নতুন জুতার পরার পরে যে বেশ ফসকা পড়ে, ধাতস্থ হতে আমার সময় লেগেছে। এই যে সুরাজনীতি, সুশাসন, এত কথা বলছেন, এটা কতটুকু বিশ্বাস থেকে বলছেন? তারপরেই শুনেন, তারপরে বিকেলেই তিনি রাত্রেবেলা কাউন্সিলে তিনি বললেন, ওই বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে যেটা বলা হয়েছে যে শেখ মুজিব মুক্ত বাংলাদেশ চাই, আবার যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছে 96 সালে, শেখ হাসিনা পরিবার সহ মুক্ত বাংলাদেশ চাই, এমন একটি আভাস দিয়ে ফেলেছেন। আমি তো আশ্চর্য হয়েছিলাম যে বেগম খালেদা জিয়া যে ভাষার অভ্যস্ত, আমরা মাঝে মাঝে তার কাঁচা বাংলা শুনেছি,
এদের ব্যারিস্টার রুমিন ফারানার মতন এত চমৎকার তৎসম শব্দ ব্যবহার করেন না। তিনি যখন এটা বলেছেন বিশ্বাসের জায়গা থেকে বলছেন কিনা। না, আপনি বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকভাবে আসলে সমাধানের চেষ্টা করা হয়েছে, সাড়া পাওয়া যায়নি। কিন্তু আপনি যদি কাউন্সিলের কথা ধরেন, কাউন্সিলে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শহীদ রাষ্ট্রপতি সহ অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং আমরা যেটা দেখেছি নাসিম সিটি সংবাদ সম্মেলনে বলছেন স্বাগত জানিয়েছেন, সেটি আবার শহীদ রাষ্ট্রপতি সেটা অস্বীকার করলেন, দাওয়াতপত্র পাননি। আমি সেই প্রসঙ্গে আমি আর যাবো না। আমরা দুইজনই কেউ কিন্তু দলের মুখপাত্র না, আমরা দুজনে বিশ্লেষণ করি। ধরেন আপনি আজকে বলছেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল, আপনি কি কি উপাদান থাকিলে একটি দলকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে? আমি প্রশ্নটা রাখলাম। আপনি শুধুমাত্র বলবেন প্রয়াত জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন, এটি দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের দল? আপনি বলেন আপনি 62 ওনার বাবা অলি আহাদ সাহেবের যে আন্দোলন, যে নেতৃত্ব, আপনি 62 আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, আপনি কোথাও কি একটা দিন পালন করেন? বছরের ইয়েতে আওয়ামী লীগের তো 43টা দিন পালন করে, আওয়ামী লীগ কমিশন আমার কাছে আছে, কোথাও কোনো জায়গায় আসাদ দিবস পালন করে, মতিউরের কোনো দিন পালন করে, কোনো কর্মসূচি তাদের নাই। একটি বক্তব্য মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপার, এই যে জঙ্গিবাদ তোষণের যে ব্যাপারটি, এখন তো বিএনপির কর্মীরাও নিজেরা মনে করে যে বিএনপি শুধুমাত্র বিদেশিদের কাছে ধর্ণা নির্ভরশীলতা কিংবা নালিশ নির্ভরশীলতা কিংবা দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন নির্ভরশীলতা থেকে বিএনপি এই কাউন্সিলের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে কিনা, এই প্রশ্ন নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারানারও আছে। কিন্তু ওই যে সেই বিখ্যাত গানের কলির মতো। রুমিন আপা, আমি আজকে একটা জায়গায় পড়লাম যে আজকে তৃণমূল থেকে কোন নতুন কোন নির্দেশনা কি পেয়েছে কিনা, কারণ একজন নেতার বক্তব্য যেটি শুনেছিলাম, তিনি বলছেন যে দল কিভাবে চলবে, কিভাবে পরবর্তী আন্দোলন করতে হবে, কেমন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, এই বিষয়ে তো আসলে খালেদা জিয়া সেরকম কোন দিক নির্দেশনা দেননি। আমার ওনার পুরো বক্তব্যটিকে খুব বেশি ভবিষ্যৎমুখী বলে মনে হয়েছে, এবং আমার কাছে এটা বাংলাদেশের যে রাজনৈতিক বক্তব্য আমরা যে এত বছর দেখে এসেছি সেখানে একটা নতুন চমকের মতো লেগেছে ওনার বক্তব্যটা আমার কাছে। কারণ আপনি যদি পুরো বক্তব্যটা দেখেন, ওনার প্রায় 1 ঘন্টার উপরে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন, 1.5 ঘন্টার কাছাকাছি উনি বক্তব্য দিয়েছেন, এবং 16 পাতার একটি বক্তব্য উনি দিয়েছেন, এবং এর প্রত্যেকটা ছিল দিক নির্দেশনামূলক। এবং ভবিষ্যতে বিএনপি যদি কখনো দল মানে পাওয়ারে যায় বা গভর্নমেন্ট ফর্ম করে, তখন সেই সরকারটিকে বিএনপি কিভাবে পরিচালিত করবে সেটার একটি দিক নির্দেশনা কিন্তু এখানে ছিল। এটাকে যদি আপনি শুধু দলীয় কাঠামোর ভেতরে আবদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু আমার মনে হয় একটু ভুল হবে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই এটা অনেক বেশি ভবিষ্যৎমুখী ছিল। উনি 2030 কথা বলেছেন, ভিশন 2030 কথা বলেছেন, এবং সেই সারসংক্ষেপ তিনি তুলে ধরেছেন, উচ্চ মধ্যম আয়ের দেশ করবে, মাথাপিছু আয় বৃদ্ধি করবে, ডাবল ডিজিটে নিয়ে যাবে, 2 অঙ্কে উন্নীত করবে, প্রবৃদ্ধি 2 অঙ্কে। এই যে 2030 কথা বলছেন, এখানে আসলে আমরা আওয়ামী লীগের আমরা ভিশনের কথা জানি 2021, তারপরে 9 বছর পেছনে। এখানে আসলে নতুন কি উনি দেখেছেন, কি এখানে নতুনত্বটা আসলে কি? এখানে তো অনেকগুলো নতুনত্ব আছে। এখানে প্রথমত হচ্ছে উনি প্রথম যিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, যে একচ্ছত্র ক্ষমতা, সেটা হ্রাস টেনে ধরা হবে। কারণ উনি দেখেছেন এবং বাংলাদেশের মানুষ দেখেছে যে এক ব্যক্তিকে অপরিসীম ক্ষমতা দেওয়ার ফলে যে স্বৈরতান্ত্রিক এক ধরনের নেচার হয়ে যায় গভর্নমেন্টের, সেটার যে কি ভয়াবহতা, সেখান থেকে কিন্তু উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস টেনে ধরা হবে। উনি প্রথম বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা। দেখুন, সম্প্রতি আমরা দেখেছি যে সংসদে যারা বসেন তারা কিন্তু আইন প্রণেতা, তারা যে আইন বানান সে আইন দিয়ে একটি রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং তাদের দায়িত্ব কিন্তু, তাদের গ্র্যাভিটি, তাদের দায়িত্ব কিন্তু অপরিসীম। এবং আমরা দেখছি যে এখন সংসদে বাড়তে বাড়তে পার্সেন্টেজ বাড়তে বাড়তে 70% হয়ে গেছে ব্যবসায়ী। কিন্তু আমাদের সংসদের দরকার অনেক বেশি বিশেষজ্ঞ, কারণ তারা আইন বানান, এক একটা ক্ষেত্রের জ্ঞানী বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ কক্ষ করা হবে। ফিরছে গুলশানে একটি ভবনে আগুন লেগেছে, একটু জেনে এসে সেখানে কি অবস্থা আমরা যেমনটি জানতে পেরেছি যে রাজধানীর গুলশানে একটি 8তলা ভবনে আগুন লেগেছে, সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি, সহকর্মী শাহরিয়ার অনির্বাণ সেখানে আছেন। অনির্বাণ, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে বা নিয়ন্ত্রণে নেবার জন্য এখন কি ব্যবস্থা করছেন ফায়ার সার্ভিস?
দেখুন, প্রায় 1.5 ঘন্টা আগে এই গুলশান 1-এর সিম্ফনি টাওয়ার নামের এই প্রতিষ্ঠানে আগুন লেগেছে বলে আমাদের কাছে খবর আসে, এবং তারপরে আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছেছি তখন পর্যন্ত এখন আগুন নিভে গেছে আমাদেরকে বলেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন। তবে ভবনের প্রায় 4 তলা থেকেই বেশ ধোঁয়া বেরোচ্ছে। আপনাকে যদি ঠিক এই মুহূর্তে সিম্ফনি টাওয়ারের ঠিক সামনের অংশটুকু যদি আমি আপনাকে দেখাই, যে এই ভবনের ঠিক 4 তলায় প্যাসিফিক নামের একটি প্রতিষ্ঠান ছিলেন, প্যাসিফিক গ্রুপ। আগুন কি কারণে লেগেছিল সে কারণ জানতে পেরেছেন কিনা এবং কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটি লাগার সম্ভাবনা রয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে গিয়ে আগুন নিভিয়ে এবং সেই সাথে আগুন এই পুরো ভবনের যেসব জায়গায় কাঁচের জানালা ছিল সেই জানালাগুলো ভেঙে ভেতরের বলা যায় যে ভেতরের কাগজপত্র এবং বিশেষ করে ধোঁয়া বের হওয়ার রাস্তাগুলো তারা তৈরি করে দিচ্ছে। হতাহতর ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর এখনো আসেনি। আমাদের পক্ষ থেকে আমাদের কাছে যেটা জানানো হয়েছে যে ভিতরে 2 জন পিয়ন ছিলেন, সেই পিয়নরা যখন আগুন লাগে ঠিক সেই মুহূর্তে তারা বাইরে বেরিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। তো এখনও অফিসটি যেহেতু কর্পোরেট অফিস, সন্ধ্যা নাগাদ অফিস বন্ধ হয়ে যায়, যার কারণে ভিতরে কোনো এই প্রতিষ্ঠানে কোনো কর্মী ছিল না। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এখানে কাজ করছে, বেশ কর্মব্যস্তভাবেই তারা এখানে কাজ করছে। আগুনের কোনো শিখা এখনো আমাদের চোখে পড়েনি। ধন্যবাদ অনির্বাণ আপনাকে। আপনার মাধ্যমে আমরা জানলাম যে আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি আরো কিছুক্ষণ পরে। আছেন বাংলাদেশ এখনে, আমরা আবারও ফিরে এলাম আলোচনায়। সুভাষ সিংহ সরকার এবং রুমিনা, আপনাদের দুজনের কাছে আমি একটু এই প্রসঙ্গে একটু শেষবারের মতো জানতে চাই, তারপর আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। যে খালেদা জিয়া তার বক্তব্যে একটি স্থিতিশীল এবং সমঝোতামূলক পরিবেশ সৃষ্টি করার কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই কাউন্সিলের মাধ্যমে সে ধরনের বিএনপির উঠে দাঁড়াবার প্রশ্ন তো আসছেই, সে ধরনের কোনো ইঙ্গিত উনি দিতে পেরেছেন কিনা আওয়ামী লীগকে, এবং সে ধরনের কোনো পরিবেশ আসলে তৈরি হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? এখন কাউন্সিলের মধ্য দিয়ে যদি বোধোদয় ঘটে সেটা ভিন্ন জিনিস, এবং সেটাই আমরা আশা করব, দেশবাসীও সেটা আশা করে, বিএনপির নেতাকর্মীরাও আশা করে। কারণ বিএনপির নেতাকর্মীরা কিন্তু অস্থির হয়ে গেছে। আর বিএনপির নেতৃত্বের ভিতরে ওই যে চিকিৎসা বিজ্ঞানের একটা তত্ত্ব আছে, ওথেলা সিনড্রোম। ওথেলা সিনড্রোম হচ্ছে সবসময় হতাশা, সবসময় একটা প্রতিপক্ষ তৈরি করা, সবসময় নিজের মধ্যে নিজের একটা বিরুদ্ধ শক্তি তৈরি করা, এই বিষয়টা কিন্তু রয়ে যায়। আজকে জাতীয় ভাবধারা প্রতিষ্ঠার জন্য যে একটি রাজনৈতিক দলের যে অঙ্গীকার থাকে, সেই অঙ্গীকার পূরণে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ কিনা। কারণ এখনো পর্যন্ত আপনি যদি দেখবেন যে একটু আগে আপনি বললেন না যে ম্যাডামই তো বললেন, তাই তো বললেন, ব্যারিস্টার ম্যাডামই বলছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তারপরে ক্ষমতার ভারসাম্য। আপনি দেখেন নিজের দলের ভিতরেই যে কাউন্সিল, সেই কাউন্সিলের আগেই নির্বাচিত হয়ে গেছে। সেটি আমি যদি এই সিমটমও যদি দেখি, সিমটমগুলো তো খারাপ। কি বার্তা দিলেন? এটা তো এই কাউন্সিলের মধ্যেই করা যেত। তারপর যারা কাউন্সিলের মধ্যে তো করা যেত না, আমি বলেন আপনি কাউন্সিলের মধ্যে করা যেত কিনা, কিন্তু কি বার্তাটা দেওয়া হবে, এই বার্তাটার কথা আমি বুঝতে চাই, কিন্তু আমি বুঝতে পারি নাই। রমিনাপা, আপনি এই বার্তার অর্থ কি বলবেন? না, এখন কথা হচ্ছে যে 8 বছরে তারা যে অবস্থা সৃষ্টি করেছে, কাউন্সিলটি বিএনপি আদৌ করতে পারবে কিনা সেটা নিয়ে শেষ দিন পর্যন্ত বিএনপির মধ্যে এক ধরনের সন্দেহ, ভয় এবং অস্থিরতা কাজ করেছে, এবং সেটাই স্বাভাবিক। দেখুন, এই 8 বছরে বিএনপির যে পরিসংখ্যান, তাদের নেতাকর্মী মারা গেছে 502 জন, অপহরণ করে গুম করে ফেলছে 223 জনকে, এবং গুরুতর আহত হয়েছে 4000, তারা 75,000 জন জেল খাটছে। এই যে কঠিন পরিস্থিতি, এর মধ্যে দিয়ে আদৌ তারা কাউন্সিলটি করতে পারবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। এবং দেখুন, কাউন্সিলে হোক বা কাউন্সিলের আগে হোক, এটা তো জানা কথাই যে বিএনপি দলটির আস্থা আছে বেগম খালেদা জিয়ার উপরে, এবং তিনি অপ্রতিদ্বন্দ্বী নেত্রী, বিএনপির জন্য বটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও তাই। তো সুতরাং এটা নিয়ে জল ঘোলা করতে চাইলে তো জল ঘোলা করাই যায়, সুতরাং কিন্তু কাউন্সিলের আগে বা পরে হলে তো সিদ্ধান্তটি আলাদা কিছু হতো না, এবং আর তো কেউ প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ায়ও নি সেই পদে, সেটা তো আছে। এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে দাঁড়ায়নি বা ওনার পদে কেউ দাঁড়ায়নি। তাদেরকে কি মূল্যায়ন করা হয়েছে?
এখনো তো কমিটি গঠন হয়নি, যখন কমিটি গঠন হবে তখনই বোঝা যাবে যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা আচ্ছা, হয়েছে আপনি কিনা। একটা প্রশ্ন- আর আরেকটি আমি একটু শেষ করি। আমি আমার আগের বক্তব্যে কিছু কথা বলতে গিয়ে আমরা বিরতিতে চলে গিয়েছিলাম। কথা হচ্ছিল যে এই বক্তব্যের মধ্যে আমরা নতুন কিছু পেলাম কিনা। দেখুন এখানে উনি আরেকটা কথা বলছিলেন যে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা বিএনপি নেবে যদি কখনো ক্ষমতায় যায়। কারণ এখন যদি আপনি ভোটের কথা বলেন, যদি কখনো এখন তারা এখনো সংশয় আছে কখনো যাবেন কিনা, নিশ্চয়ই, কারণ না, এই জন্যই তো কারণ বিষয়- আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়াটিকে পুরোপুরি না, হত্যা এখানে করার আপনি- মধ্যে দিয়ে মানে 2041 পর্যন্ত তারা ক্ষমতায় থাকবার কথা বলে বেড়াচ্ছে। এখন প্রথমে 2021 ছিল, এখন না, এটা কি 2041 এরকম হয়ে যে গেছে। অনেকেই বলছেন যে যেহেতু আওয়ামী লীগের দুটি এখানে ভিশন আছে, সেখানে বিএনপির পক্ষ থেকে একটা ভিশন দেওয়া হলো, বিষয়টা কি শুধু এরকমই? কখনো নয়। আপনি দুটো ভিশন তিনটা ভিশনকে মিলিয়ে দেখেন না, বিএনপির ভিশনের সাথে আওয়ামী লীগের ভিশন মিলিয়ে দেখেন না, তাহলেই তো বোঝা যাবে যে বিএনপি নতুন কিছু বললো কিনা। বিএনপি যে কথাটা বলছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, এটা খুব জরুরি এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে। এই কারণেই জরুরি যে আপনি যদি ভোটের কথা বলেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনি যদি সুশাসনের কথা বলেন, আপনি যদি মানবাধিকারের কথা বলেন, আপনি যদি ন্যায় বিচারের কথা বলেন, তাহলে অতি অবশ্যই আপনি রাষ্ট্রদ্রোহমূলক কথাবার্তা বলছেন এবং অতি অবশ্যই আপনি একজন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আরেকটা কথা বিএনপি বলেছে, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আওয়ামী লীগ পুরোপুরি মুছে দিয়েছে। ইউনিটি ইন ডাইভার্সিটি বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার মাধ্যমে যে বার্তা দেয়া হয়েছে, সেটি কি আসলে কোনো সুবাতাস বই আনবে কিনা? আপনি পরিবর্তনটা কি দেখলেন? মানে এই গত কাউন্সিলে উনি তো প্রথমে যেভাবে চমৎকার করে তার কাউন্সিলের মাধ্যমে তাদের মনোভাব স্পষ্ট হয়েছে যে তারা এরকম কিছু করতে চায় কিনা। তারা করতে চায় না, চাইলে তারা অনেক আগেই করতেন। গত 8 বছরে বিএনপি এমন একটা কি কাজ কর্মসূচি নিয়েছে যে জনগণের পক্ষে, যে কারণে মানুষ দলে দলে এসে বিএনপির পক্ষে থাকবে। একটি কর্মসূচি বলেন, কর্মসূচি হচ্ছে কি 93 কিংবা 100 দিনে 90 দিনে 150 লোককে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে। আপনি এর থেকে উত্তরণ এবং এটাকে সংশোধনবাদিতার দিকে যাওয়া, তারা তো বলছে তারা তাদের অবস্থান থেকে উঠে আসার চেষ্টা করছে। কিভাবে? জামাতকে সাথে নিয়ে, জঙ্গিবাদকে সাথে নিয়ে? আমি বলছি গত 8 বছরে, আমি সেটাই জানতে চাইছি, 8 বছরে যদি এখন কোনো বিএনপি কর্মসূচি দেয়, আপনারা যদি আবার কোনো কর্মসূচি দেন, আবার যদি কোনো সহিংসতা, তার দায় কি আপনারা নেবেন? এখন সহিংসতা তো বিএনপি কোনোদিন করেনি, সহিংসতার সঙ্গে তো বিএনপি কোনো যদি সম্পর্ক নেই। জামায়াত করে থাকে, বিএনপি জঙ্গিরা করে থাকে, তার দায় কি আপনারা নেবেন? কখনো জামাতের দায় বা জঙ্গির দায় বিএনপি নেবে না। কেন বিএনপি নেবে? বিএনপি একটি ভিন্ন দল, জামাত একটি ভিন্ন দল। সুতরাং জামাতের দায় বা জঙ্গির দায় বিএনপি কেন নেবে? একটি সহিংস দল আপনাদের সাথে আপনাদের শরীক আছে, তার দায় আপনারা নেবেন না? হ্যাঁ, দলটি এখন সহিংস হয়েছে কারণ এটা বিএনপির সাথে আছে। যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল তখন খুব সুশীল দল ছিল। এটা নিয়ে কথা বলে লাভ নাই। এটা নিয়ে শুনেন, এটা নিয়ে কথা বলে লাভ নেই। 8 বছরে বিএনপি কি করেছে আমি বলি। 8 বছরে বিএনপি বেঁচে থাকবার চেষ্টা করেছে। কারণ বিএনপির উপরে যেরকম আঘাত এসছে, বিএনপি তৃণমূলের ঘরে ঘরে যেরকম আঘাত এসছে, বিএনপির জন্য প্রাণে বেঁচে টিকে থাকাটাই বড় কথা ছিল। 8 বছর আওয়ামী লীগ কি করেছে? আপনাদের টিকে থাকা নিয়ে প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের টিকে থাকা নিয়ে প্রশ্ন। কয়েকটি ব্রিজের পিলার ছাড়া আওয়ামী লীগ কি করেছে? ৭৬,০০০ কোটি টাকা লোপাট করেছে। বিসমিল্লাহ গ্রুপ, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, একটার পর একটা ব্যাংক দুর্নীতি করে এখন শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে দুর্নীতি করেছে। 800 কোটি টাকা লোপাট করেছে। লোপাট করার পরে সেটা তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছে। লুকিয়ে রাখার পরে যখন ফিলিপাইনের একটি পত্রিকা সেটি প্রকাশ করে, তখন তাদের চেতনার উদয় হয়েছে এবং 40 দিন পরে তারা এফআইআর দায়ের করেছে এই মামলা তদন্ত করবার জন্য। আমাদের কথা শেষ হবে না, আমাদের লুটপাটের একটা সরকার হলে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে ফিরছি ব্যাংকের এটা ওই মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম সাহেব ওনাদের জোটের মধ্যে অন্তর্ভুক্ত। তিনি 11-11 সময় তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ এখনই ফিরে এলাম। আমরা আরেকটি প্রসঙ্গে এবার আলোচনায় যেতে চাই সুভাষ সিংহদার কাছে। সুভাষদা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরির বিষয়টি আমরা সবাই জানি এবং এখন আজকে বর্তমান যে গভর্নর তিনি বলেছেন যে এখন তার মূল দায়িত্ব হচ্ছে যে টাকাটি উদ্ধার করা। আবার অর্থমন্ত্রী বলছেন যে ঢেলে সাজাতে চান। এই যে টাকা উদ্ধারের বিষয়টি, আমরা বিভিন্ন ধরনের দুটি তদন্ত কমিটি করেছি। আমার কাছে সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে তদন্ত কমিটিকে মনিটর করবে বা সব মিলিয়ে আমার কাছে খুব এলোমেলো মনে হচ্ছে। আপনি কি মনে করেন? আপনি দেখবেন বিকাশমান অর্থনীতিতে এই যে এইগুলো ধাক্কা, এই ধাক্কাটা কিন্তু যারা পৃথিবীতে বহু দেশের উদাহরণ দিতে পারবো। আমার হাতে একটা বিখ্যাত বই আছে, সেই বিখ্যাত বই আমি কপি করে দিব ব্যারিস্টার রুমিন ফারহানাকে। এটা আছে ব্যাড ব্যাংকস। প্রথমেই আছে 1971 সালে লন্ডনের লয়েড ব্যাংকে আপনার মাটি খুঁড়ে 91 লাখ পাউন্ড চুরি হয়ে গেছিল, লোপাট হয়েছিল।
এবং প্রায় 500-র উপরের আলমারির কাগজপত্র চুরি হয়ে গেছিল। এবং সবচেয়ে আমাদের স্বস্তির যে জায়গাটা আমি বলি এই খারাপের মধ্যে, খুব দুঃখজনক ঘটনা, খুবই নেতিবাচক একটি ঘটনা, কিন্তু সবচেয়ে ইতিবাচক যে ঘটনাটি আমি যদি হালকা করেও বলি, যে আমাদের দেশ এখন এতখানি সমৃদ্ধ হয়েছে, এতখানি অর্থনীতির আকার বেড়েছে এবং আমরা এত জায়গায় পৌঁছে গেছি যে আমাদের চেয়ে যারা মানে সমৃদ্ধ রাষ্ট্র বলে, টাকা পয়সা বেশি আছে, তাদের চোররা আমাদের ঘরে চুরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তারা হ্যাকাররা আসছে। এই যে ব্যাপারগুলো আপনার এই পৃথিবীতে, এগুলো যে সক্ষমতার যে ব্যাপারটি, সক্ষমতাতে অনেক সময় আমরা কি তাহলে কোনো টার্গেট? আমার টার্গেট থাকবেই। আপনি যখন পদ্মা সেতু নিজের অর্থে করবেন তখন তো আপনি টার্গেট হবেনই। আপনি যে বাংলাদেশে যে কিসিঞ্জারের যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ যে এগিয়ে গেছে, ষড়যন্ত্রকে প্রতিহত করে, এই যে বিলেত থেকে উনি ব্যারিস্টারি পাস করে গেছেন, বিলেতের যে বিখ্যাত অর্থনীতিবিদ ফ্যারান্ডন পার্কিনসন, তারা বলেছিল বাংলাদেশ দাঁড়িয়ে গেলে পৃথিবীতে সব দেশ দাঁড়িয়ে যাবে। না, আমরা সেই বাংলাদেশ যখন বলে, সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রীকে দেখে যখন তাবৎ বিশ্বের বড় বড় নেতারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলে যে আপনি এমন একটি রাষ্ট্র এবং সরকার পরিচালনা করছেন যেটা উন্নয়নের বিষয়, এই যে ব্যাপারগুলো, এটা তো আমার কোনো বক্তব্য না, আমার কোনো বক্তব্য উৎকলন করছি না, কিংবা সরকারের অর্থমন্ত্রী কোনো বক্তব্য না। নিশ্চিতভাবে যদি আমরা ভালো দিকে এগোচ্ছি সেটি আমাদের অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু সেই সাথে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করছি, কিন্তু সেটা আমরা ঠিকভাবে করতে পারছি কিনা, এই জায়গাটায় আসেন। এই জায়গাটায় আমি খুব অল্প করে একটু কথা বলি। এই যে 99 সালে, 2000 সালে, 2001 সালে, এই 3টি বছরে ডক্টর ফরাসউদ্দিন যখন গভর্নর ছিলেন, তিনি এক সাক্ষাৎকারে পরের দিন বলেছেন, এই তো মাত্র কয়েকদিন আগেই, ঘটনার পর দিন আগে, তিনি বলছেন যে আমি যখন গভর্নর ছিলাম ই কমার্স করবার জন্য আমার উপরে খুব চাপ ছিল, আমি কিন্তু ই কমার্স করি নাই, আমি রক্ষণশীল ছিলাম। করি নাই এই কারণে যে আমার সক্ষমতা আমি অর্জন না করে আমি কাজটি করবো না। আপনি দেখেন সারা পৃথিবীতে এটিএম কার্ড থেকে শুরু করে ভিসা কার্ড চলে গেছে সব কিছু চিপসে, আমরা এখনো ম্যাগনেটিক ফর্মে রয়েছি। আমাদের কিন্তু ত্রুটিগুলো রয়ে গেছে। আপনি যখন আবার দেখেন অনলাইন ব্যাংকিং এ, আপনি যদি ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারও যদি তথ্য নেন, তারা 15 থেকে 20% অর্থ ব্যয় করে এই অনলাইন ব্যাংকিং এ, আর আমাদের এখানে সমস্ত ব্যাংকিং এর হিসাবে 2 থেকে 3%। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অত হালকা ভাবে দেখার বিষয় নয়। আমি একটু রুমিয়ান আপনার কাছে আসতে চাই। এই যে এত বড় ঘটনাটি ঘটলো, এখানে সরকারের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন আপনি তোলেন? এই ঘটনাটি তো অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। সক্ষমতা অক্ষমতা তো অনেক পরে। আপনি দেখুন ঘটনাটি একদিনে কিন্তু ঘটেনি। এর আগে পুঁজিবাজারে এরকম ঘটনা ঘটেছে, 32 লক্ষ বিনিয়োগকারী পথে বসে গেছে, সেটার কিন্তু কোনো সুরাহা হয়নি। তারপরে একটির পর একটি ব্যাংক লুট আমরা দেখেছি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, সেগুলোর কোনো সুরাহা আমরা দেখিনি। এবং সম্প্রতি এটিএম কার্ড জালিয়াতি হয়েছে, সেটাও চাপা পড়ে গেছে, এবং লাস্টলি আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংকে হাত পড়েছে। এখন ঘটনাটি ঘটেছে জানুয়ারি মাসের 24 তারিখে, সেটি ফেব্রুয়ারি 5 তারিখে, জানুয়ারি 24 থেকে তারা কথিত হ্যাকাররা কাজ শুরু করেছিল এবং ফেব্রুয়ারির 5 তারিখে গিয়ে হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশ ব্যাংক জেনেছে 6 তারিখে, কিন্তু সেটা তারা চাপা দিয়ে রেখেছে 29 তারিখ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত একটি বিদেশি পত্রিকা সংবাদটি প্রকাশ করে। খুব আশ্চর্যজনক না? এটা আসলে কাকে ধোকা দেওয়ার জন্য এই গোপনীয়তা? তারা বলছে আমি শেষ করি, তারা বলছে তদন্তের স্বার্থে। কিসের তদন্ত? অর্থমন্ত্রী যেখানে জানেন না যে এত বড় একটি ঘটনা ঘটে গেছে, এবং অর্থমন্ত্রী জানবা মাত্র উনি বলেন আমি ফেডারেল ব্যাংকের বিরুদ্ধে মামলা করব, কিছু না জেনেই। যখন ফেডারেল ব্যাংক বিষয়টি পরিষ্কার করলো তখন অর্থমন্ত্রীর মাথায় আসলো, এবং অর্থমন্ত্রী তখন ছুটে গেল আরসিবিসির পেছনে, অর্থাৎ ফিলিপাইনের একটি ব্যাংকের পেছনে। এর মধ্যে দিয়ে বের হয়ে আসলো, দেখেন তদন্ত করছিল জোহা বলে একজন তথ্য প্রযুক্তিবিদ। আজকে 4 দিন হয়ে গেল, জোহার কোনো খবর নেই, এবং সে যে নিখোঁজ, সে যে অপহৃত হয়ে গেছে, তারপরে তার পরিবার একটি জিডি পর্যন্ত করতে পারেনি। এগুলো কিসের আলামত? এবং অর্থমন্ত্রী পরিষ্কার ভাষায় প্রথম আলোকে যেই উনি সাক্ষাৎকারটি দিয়েছেন, যেটা অবশ্য পরে উনি উইথড্র করেছেন, বলেছেন ওর আগে দ্বিতীয়বার দেখিয়ে দেওয়া হয়নি, সেখানে উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকের কারসাজি ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো অসম্ভব। এই কারণেই অসম্ভব যে 6 জন ব্যক্তির ফরেনসিক বায়োমেট্রিক আছে, যাদের 1 2 3 4 5 6 জন ব্যক্তির হাতের ছাপ যদি না থাকে তাহলে টাকা উইথড্র করা সম্ভব না। এটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিনা? এখন এই তথ্য প্রযুক্তির যুগে ধামাচাপা দেওয়ার কোনো বিষয় কিন্তু বাংলাদেশে নাই এবং সারা দুনিয়াতে নাই। এখন কোনো কিছু আপনি লুকায় রাখতে পারবেন না। আমি যেটা মনে করি যে যে অতীতের যে ভুল ত্রুটি কিংবা যে সক্ষমতার প্রসঙ্গটা আমি তুললাম, আপনি দেখেন ফেডারেল রিজার্ভ ব্যাংক বলছে যে আমাদের কোনো দোষ নাই। আপনার যদি অ্যাডভাইস গিয়েছে 30টি, আপনি 5টি রেখেছেন, বাদ বাকি 25টা দেননি।
আপনি যদি 1 লক্ষ টাকা বেতন পান এখানে সাংবাদিকতা করে, আমি ধরে নিলাম আপনি প্রতি মাসে এরকম চেক পাঠান 2000, 3000, 5000 টাকা। আমি বলি আপনি যদি 50,000 টাকা চেক পাঠান, আপনি যদি 50,000 টাকা চেক পাঠান, আপনার স্বাক্ষর মিললেও কিন্তু আপনারা কিন্তু ব্যাংকের থেকে ফোন দেয় যে ম্যাডাম আপনি চেক পাঠিয়েছেন কিনা। আচ্ছা, আপনার আরেকটা এই বিষয়, ব্যাপারটি- আমাদের সাথে একদম সময় নেই, ঘুমিয়ে পড়লে এই বিষয়ে আপনাদের দুজনকে ধন্যবাদ। সময় বলে এই ছিল তারা আজকে ব্যাংকে বাংলাদেশের লোকও ছিল আসলে। না। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।